10 মিনিট করে জানা যায়। হ্যাঁ, সো চ্যাপ্টারটা আমি শুরুতে একটু ডিসক্লেমার দিয়ে নিচ্ছি যে আমার এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড রিস্ক রিলেটেড কিছু কনফিউশন আছে। তো ওই জিনিসগুলা আমি চেষ্টা করতেছি, স্টাডি করছি অনেকক্ষণ, বাট স্টিল কিছু কনফিউশন আছে। যাই হোক, তো ওই জিনিসগুলো আমি দেখাবো, সমস্যা নেই। মানে কোনো জিনিস যদি বাদ পড়ে যায় তখন হলে আমি ছোট করে সেকেন্ড পার্ট আপলোড করে দিব পরে, আর কিছু না। যাই হোক, তো ওই চ্যাপ্টারটা স্টার্ট করি। প্রথমত এটা হলো ওই চ্যাপ্টার 12-এ আমরা অপশন প্রাইসিং করছি। তো চ্যাপ্টার 13-ও সেম কাজ, যে অপশন প্রাইসিং করা, অপশনের ভ্যালু নির্ণয় করা। তবে এখানে হলো তোমার এটা ব্ল্যাক শেল মডেল ইউজ করছে, এটা সেকেন্ড হাফ থেকে অপশন প্রাইসিং আছে। তো সেখানে যে মডেলটা ইউজ করছে, আগে আমরা বাইনোমিয়াল ট্রি মডেল ইউজ করে ভ্যালুয়েশন করছি, অপশনের প্রাইস নির্ধারণ করছি। এখানে যে মডেলটা ইউজ করছে সেটা হলো ব্ল্যাক শেল ম্যাটন মডেল, ঠিক আছে। তো প্রথম যে বিষয়টা নিয়ে বলা আছে, ঠিক আছে, তো সেইটা হলো যে তোমার, আচ্ছা, আমি যতটুকু জানি যে তোমার হলো মানে নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলছে, যে একটা আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা যদি চিন্তা করি, যে তোমার স্টকের রিটার্নের কথা চিন্তা করি, ঠিক আছে। তো স্টকের রিটার্ন আমরা ধরে নিচ্ছি যে রিটার্ন সাধারণত শর্ট টার্মের নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, ঠিক আছে। ছোট সময়ের জন্য যদি আমি স্টকের রিটার্নটাকে ক্যালকুলেট, রিটার্নের গ্রাফ আঁকি, সেটা নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে। সো নর্মাল ডিস্ট্রিবিউশন মানে হলো বেসিক্যালি তোমার, এটা তো জানো যে এরকম ডিস্ট্রিবিউটেড থাকে আর কি। সো সেটাকে আমরা নর্মালি ডিস্ট্রিবিউটেড বলি, যে সিমেট্রিক্যাল বেল শেপড কার্ভ, ঠিক আছে। তো মানে এই জিনিসটা কি, ধরো এখন শেয়ারের প্রাইস হয়তো 20 টাকা আছে, ঠিক আছে। সো ভবিষ্যতে ধরো আমি চিন্তা করতে চাচ্ছি যে 2 দিন পর শেয়ারের প্রাইস কত হবে। তো 2 দিন পর শেয়ারের প্রাইস 24 হইতে পারে, 23 হইতে পারে, বা ধরো আমি নিচেও বললাম যে 19 হইতে পারে, 17 হইতে পারে, ঠিক আছে। সো আমি যদি এই জিনিসগুলো প্রবাবিলিটি ড্র করি, যে আমার 24 হওয়ার প্রবাবিলিটি কত, হ্যাঁ, 23 হওয়ার প্রবাবিলিটি কত, 22 হওয়ার প্রবাবিলিটি কত, সো এরকম আর কি। প্রবাবিলিটি এই পাশে হয়তো প্রবাবিলিটি, আর এখানে হয়তো আমার ইয়ে স্টক প্রাইসটা আর কি। যাই হোক, সম্ভাব্য স্টক প্রাইস কত কত হতে পারে, তো এর প্রবাবিলিটি। সো এই কাজটা আমরা যদি যে কোনো দিনের জন্য আঁকি, তো সাধারণত টাইমের জন্য আমি, মানে এখানে আমি কয় দিনের জন্য দিলাম, 2 দিনের কথা বলছি। 2 দিন না, শর্ট টাইম বলতে সাধারণত হয়তো ভেরি শর্ট টার্মের জন্য, যেটা হয়তো কয়েক ঘন্টা বা একদিন, তো এরকম আর কি, বা 2 দিন হইলেও বেশি, 2 দিন আর কি ধরো, তো এর বেশি না হয়তো, বা এরকম আর কি। ভেরি শর্ট টার্মের জন্য সাধারণত যেটা হয় যে স্টকের রিটার্নটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, ঠিক আছে। তবে রিয়েলিটিতে যেটা দেখা যায় যে স্টকের ডিস্ট্রিবিউশনটা তোমার লগ নর্মাল ডিস্ট্রিবিউশনটা ফলো করে, ঠিক আছে। তো লগ নর্মাল ডিস্ট্রিবিউশন হলো কিছু না, এই যে আমি প্রত্যেকটা প্রাইসের প্রবাবিলিটি লিখতেছি, ধরো এখানে 19 লিখলাম, ঠিক আছে, তার পাশে 21 লিখলাম। তো এই যে প্রত্যেকটা প্রাইসের এই পাশে প্রাইস লিখছে, এখানে প্রবাবিলিটি লিখছে, ঠিক আছে। তো লগ নর্মাল ডিস্ট্রিবিউশনটা হলো কি, যে এই যে প্রাইসের যে ভ্যালুগুলা, ঠিক আছে, তো আমি আবার এই ভ্যালুগুলাকে লগ করলাম, ন্যাচারাল লগারিদমে নিয়ে নিলাম, ঠিক আছে। তো ন্যাচারাল লগারিদমে নিয়ে দেন যদি আমি প্রবাবিলিটিগুলো বের করি, তো সেটা হয়ে যাচ্ছে আমার লগ নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সো আচ্ছা, এটা আমি বলছিলাম যে স্টক প্রাইসের কথা, ঠিক আছে। এক্সাম্পল স্টক প্রাইসের দিচ্ছি, মানে তোমার আমি অ্যাকচুয়ালি জিনিসটা দেখানো উচিত ছিল, সেটা হলো স্টক রিটার্ন, ঠিক আছে। তো স্টক রিটার্নের কথাটা আমি মেইনলি উঠাতে চাইছিলাম, যে প্রাইসের উদাহরণ দিছিল স্যার, বাট রিটার্নের বিষয়টা হলো এই যে আর কি তোমার, ধরো এখানে, ধরো এগুলোকে রিটার্নই চিন্তা করি, যে 19% রিটার্ন, 21%, 23%, 24% রিটার্ন। ধরো একদিনে স্টক আজকে থেকে আগামীকাল, প্রাইসের উপরে তো রিটার্ন ডিপেন্ড করতেছে, তাই না। সো আজকে যে প্রাইস আছে স্টকের, আগামীকালে যদি স্টকের প্রাইস বাড়ে, ঠিক আছে, তাহলে আমার রিটার্ন পজিটিভ। যদি অনেক বাড়ে তাহলে অনেক পজিটিভ, আর যদি কমে তাহলে নেগেটিভ, ঠিক আছে। সো এই যে আমার রিটার্ন, তো এই রিটার্নগুলো ধরে এই পাশে প্লট করলা, রিটার্ন হওয়ার সম্ভাবনা কোনটা কত, এটাকে তুমি ভার্টিক্যাল অ্যাক্সিসে প্লট করলা, ঠিক আছে। সো এই যে রিটার্নগুলো, ঠিক আছে, এই রিটার্নগুলো তুমি নর্মালি যখন রাখতেছো, এটা হলো তোমার নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। বাট এই রিটার্নগুলোকে যদি তুমি প্রত্যেকটাকে ইয়ে করো, লগ ভ্যালু বের করে দাও,
ঠিক আছে, তখন সেটাকে আমরা বলতেছি যে লগ নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো স্যার ক্লাসে যে বিষয়টা বলছে যে খুব ছোট সময়ের জন্য, শর্ট পিরিয়ডের জন্য স্টক রেজিস্ট্যান্স সাধারণত নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। বাট ইয়েতে এমনি ওভারঅল একটু লং পিরিয়ডের কথা, মানে নর্মালি যদি চিন্তা করো যে স্টকের রিটার্নটা তোমার সাধারণত লগ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, মানে খুব ভেরি শর্ট পিরিয়ডের টাইমের জন্য তোমার নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এই কনসেপ্টটা আমি ব্যাখ্যা করছি। এখন আমি আসি যে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে রিটার্ন যেটা, ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশনে আমার স্টকের রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন কত, মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, তাই না? তো সেটা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার, এই যে নর্মালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, তো নর্মালি ডিস্ট্রিবিউটেড হলে একটা মিন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে। তো সেই মিনটা বের করার ফর্মুলা হলো মিউ ডেল্টা টি। ঠিক আছে, মানে মিউটা হলো তোমার কি এক্সপেক্টেড রিটার্ন, মিউ মানে তো জানোই মিন, এক্সপেক্টেড রিটার্ন। তো এক্সপেক্টেড রিটার্নকে ওই টাইম পিরিয়ড, এটা কোন টাইম পিরিয়ড, ধরো তুমি একদিনের জন্য বের করতে চাচ্ছ, ঠিক আছে, তাহলে তোমার এটা গুণ যাবে 1/252। কেন আমি পরে বলতেছি। ধরো এখানে তোমার এক বছরের এক বছরের এক বছরের বসবে নাকি এখানে, হ্যাঁ বুঝতে পারছি, না এটা ডেইলি রিটার্নই বসবে, কিন্তু আমরা রিটার্নকে তো এক্সপ্রেস করি এক বছরে, তাই না? তো এখানে ডেইলি রিটার্নে তুমি ক্যালকুলেট করলা যে একদিনে কি পরিমাণ রিটার্ন হয়েছে, ওই রিটার্নগুলোর মিন বের করে যে মিউটা আসছে, হ্যাঁ ধরো আসছে 20%। তো এই 20%টা এখন এটা তো ইয়ারলি রেটে এক্সপ্রেস করা আছে। এখন এটাকে তুমি যদি জানতে চাও তো এটা তোমার ডেল্টা টি দিয়ে গুণ দিতে হয়। তো ডেল্টা টি মানে ধরো তুমি একদিনের জন্য জানতে চাচ্ছ, তাহলে এটা হবে 1/252। ঠিক আছে, এইরকম আর কি বিষয়টা, এটা আমি বুঝাবো একটু পরে আসতেছে। ঠিক আছে, যাই হোক, তো এটা হলো মিউ, ডেল্টা টু হলো টি হলো মিন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো সিগমা রুট ডেল্টা টি। ঠিক আছে, এটা হলো তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এখানে আমি আসছি যে এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না, ইয়েটা নর্মাল ডিস্ট্রিবিউশনটা, লগ নর্মাল ডিস্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, সো নর্মাল ডিস্ট্রিবিউশনে তাহলে আমি দেখলাম যে স্টকের কিসের স্টকের আমার দাঁড়াও, স্টক ইজ নর্মাল উইথ মিন, এখন হ্যাঁ ঠিকই আছে। এই যে তো আমার স্টকের মিউ ডেল্টা টি আমি মিন বলতেছি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো সিগমা রুট ডেল্টা টি। ঠিক আছে, এখন আমি আসতেছি লগ নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, লগ নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা মেবি পিপিটি ফাইল ওপেন করলে আসতো, লেখা হয়তো আসেনি। আমি টেক্সট বুক ওপেন করছি, আছে আমার কাছে, যে তোমার এটা আছে কোথায় সেটা আবার বুঝতে হবে। দাদা ব্ল্যাক শোলে চলে আসছি। আচ্ছা, সমস্যা নেই, আমার নোটটা থেকে দেখাই আমি। এই এই যে এই পাশে দেখতেছো মিন, ঠিক আছে, তো মিন হলো আমার, এটা হলো আমি লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা বলতেছি। লগ নর্মাল ডিস্ট্রিবিউশনে কিসের কথা বলতেছি, না রিটার্ন কিন্তু না, এক্সপেক্টেড স্টক প্রাইস। ঠিক আছে, তো এক্সপেক্টেড স্টক প্রাইস যদি আমি বলি, তো এক্সপেক্টেড স্টক প্রাইস হলো আমার মিন, সেটা আমি মিন বলতেছি। আমার এক্সপেক্টেড স্টক প্রাইস মিন বা মিন এসটি ব্র্যাকেটে লিখে দাও। এক্সপেক্টেড স্টক প্রাইসকে আমি এটাকে মিন না লিখে তুমি এভাবে লিখতে পারো যে ই এসটি, ই লেখে ব্র্যাকেটের ভিতর এসটি। ঠিক আছে, তো সেটা সমান কি, যে S0 ই মিউটি টু দি S0 ই টু দি পাওয়ার মিউটি, তাই না? আচ্ছা, আর এটা হলো তোমার ভলাটিলিটি অফ স্টক প্রাইস। ঠিক আছে, মানে var st, স্টক প্রাইসের ভলাটিলিটি, এটা তুমি বের করতে পারবা যে S0 স্কয়ার ইনটু এখানে ই, আর কি এটা একটু বোঝা যাচ্ছে না, সরি ই টু দি পাওয়ার 2 মিউ টি ইনটু ই টু দি পাওয়ার সিগমা স্কয়ার টি মাইনাস 1। ঠিক আছে, তো এই হলো তোমার ইয়ে, আচ্ছা দাঁড়াও, এই যে var st, এটা মিনিটটা দেখা যাচ্ছে না, এটা আই থিঙ্ক টেক্সটটাকে নিতে পারেনি, পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে যেত। আচ্ছা, তো এটা হলো তোমার এই যে var st। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখলাম যে আমার এক্সপেক্টেড ভ্যালু অফ স্টক এন্ড
ভলাটিলিটি অফ স্টক, ঠিক আছে, স্টকের কি পরিমাণ প্রাইস ভলাটাইল করতে পারে, ঠিক আছে। তো এটা আমি লগ নর্মাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী দেখলাম। যেটা আমি একটু কম বুঝছি সেটা হলো লগ নর্মাল প্রপার্টি, ঠিক আছে। তো সেটাতে আমি পরে আসতেছি। আমি মানে এটা কি কাজ আমি এক্স্যাক্টলি এটাই বুঝিনি, যে মানে এটার কাজটা কি। আমি বুঝতে পারছি যে এটা প্রপার্টি মানে কোনো অ্যাজাম্পশন টাইপের কিছু একটা, এটা কিন্তু এটা লাগতেছে কোন জায়গায় আমি কোথাও এটার অ্যাপ্লিকেশন দেখিনি। আমি এক্সেসের ম্যাথগুলো করছি, বাট আই ডোন্ট নো কেন এটা আনছে। যাই হোক, আচ্ছা, তো এখন আমি আসি যদি একটু উম, আমরা যদি আসি যে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে কি বলছি যে আহ, আমাদের নর্মালি ডিস্ট্রিবিউশন আমরা বলছি যে এটা খুব শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য। আর নর্মাল ডিস্ট্রিবিউশনে আমি বলছি যে আমার এক্সপেক্টেড রিটার্ন সমান কি, আমরা বলছি যে আমার নর্মাল ডিস্ট্রিবিউশনে এক্সপেক্টেড রিটার্ন হলো মিউ ডেল্টা টি, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি যে আমার নর্মাল ডিস্ট্রিবিউশনে আমার এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে। এখন যেটা খুব শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য অ্যাপ্লিকেবল হতে পারে, ঠিক আছে। এখন এটা আবার এটা কি ছিল, এটা ছিল এক্সপেক্টেড স্টক প্রাইস, এক্সপেক্টেড রিটার্ন ছিল না, এটা ছিল এক্সপেক্টেড স্টক প্রাইস, এই এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য স্টক প্রাইস, ঠিক আছে। তো এক্সপেক্টেড স্টক প্রাইস নর্মাল লগ নর্মাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এখানে মিউ আছে, তোমার এই মিউ এর মান তো বের করা লাগবে অবশ্যই, ঠিক আছে। এই এক্সপেক্টেড লগ নর্মাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী এক্সপেক্টেড স্টক প্রাইস হলো S0 E মিউ টি, ঠিক আছে। তো এই যে এই মিউটাই হলো তোমার রিটার্ন, ঠিক আছে। তো হ্যাঁ, বলতে পারো, ঠিক আছে। যাই হোক, মিউটা মিউ এর আর কি, মিউ এর ভ্যালু পরে দেখাবো কেমনে। মিউ হলো তোমার এক্সপেক্টেড রিটার্ন। আচ্ছা, মিউ ডেল্টা টি এটা হলো আমার কি বলছি, আমার নর্মাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী, ঠিক আছে। এখন এই যে সিস্টেমটা এখানে মিউ ডেল্টা টি করলে এটা যেটা করা হয়, এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা না, এটা রাদার মিসলিডিং, ঠিক আছে। কেমনে আমি সেটা বইয়ে বলা আছে, আমি বলতেছি। More appropriate formula for expected return of stock is this formula, এইটা, ঠিক আছে। সো এইটাতে যেটা করা হয় সেটা হলো অ্যারিথমেটিক অ্যাভারেজ করা হচ্ছে বেসিক্যালি। আর এখানে যেটা করা হয় এটা হলো তোমার জিওমেট্রিক অ্যাভারেজ অনুযায়ী এটা নাকি করা হইতেছে, ঠিক আছে। তো এইটা হলো মোর অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটা তোমার এই দেখে যখন এক্সপেক্টেড রিটার্ন উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং বের করতে চাচ্ছ তখন তোমার এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হচ্ছে, ঠিক আছে। এটা ভেরি শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য তুমি হয়তো এটা ইউজ করতে পারো, মিউ ডেল্টা টি, ঠিক আছে। সো এখানেই বলতেছে যে দিস রিফ্লেক্টস দ্য ডিফারেন্স বিটুইন অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক মিনস, ঠিক আছে। এখন আমি কি বলছি যে এই ফর্মুলাটা মিসলিডিং হতে পারে, ঠিক আছে। দিস ওয়ান ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। এখন এটা এইটার এক্সাম্পল বইয়ে আছে, তোমার মিউচুয়াল ফান্ড একটা এক্সাম্পল আছে যে যে মিউচুয়াল ফান্ড রিটার্নস ক্যান বি মিসলিডিং। এই দেখো, তোমার মিউচুয়াল ফান্ড ম্যানেজারের গত 5 বছরের, একটু জুম করি, গত 5 বছরের রিটার্ন দেওয়া আছে যে কোন বছরে কত, ঠিক আছে। কোন বছরে কত এগুলো দেওয়া আছে, 5 বছরের রিটার্ন। তা আমি যদি নর্মালি ওভাবে করি অ্যারিথমেটিক অ্যাভারেজ অনুযায়ী, তাহলে আমার করতে হবে কি এই 5টা রিটার্নকে আমি অ্যাভারেজ করে দিয়ে মিউ বের করে ফেলবো, ঠিক আছে। তো সেটা আমার আসতেছে 14% আসতেছে 5টাকে অ্যাভারেজ করলে, ঠিক আছে। আমি যদি এখন 14% অনুযায়ী আমি আমার 5 বছরের, আমি ধরলাম যে আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করবো, আমি তাহলে তার অর্থ কি বুঝতে পারতেছি, তার 14% আমার যদি অ্যাভারেজ আসে, মানে এটাকে যদি আমি অ্যাকচুয়াল রিটার্ন মনে করি, এটার অর্থ দাঁড়াচ্ছে যদি আমি 100 টাকা আজকে ইনভেস্টমেন্ট করি তাহলে 14% রেটে আমি রিটার্ন পাবো 5 বছরের জন্য, তাহলে আমার ভ্যালু কত দাঁড়ায় 192.54। এটা যে মিসলিডিং এটা কেমনে বুঝবা, এটা তুমি এখন এগুলো আলাদা আলাদা হিসাব করো, যে এই আলাদা আলাদা রিটার্ন গুলো যে 100 ইন্টু 1.115 ইন্টু 1.20 ইন্টু 1.60 ইন্টু 0.80 ইন্টু 1.2, এটা করলে আমার 179.40 আসতেছে। তাহলে আমি অ্যারিথমেটিক অ্যাভারেজ করে যদি আমি ভ্যালু বের করি, যেমন ইনভেস্টমেন্ট থেকে টোটাল কি ভ্যালু পাচ্ছি আমি, ঠিক আছে। তো সেটা কিন্তু আমার বেশি দেখাচ্ছে, ঠিক আছে, এটা মিসলিড করতেছে, ঠিক আছে। সো এই জন্য বলা হচ্ছে তোমার এখানে যে জিওমেট্রিক অ্যাভারেজের রেজাল্ট অলওয়েজ অ্যারিথমেটিক অ্যাভারেজের সমান বা কম আসবে, ঠিক আছে। দ্য জিওমেট্রিক মিন অফ এ সেট অফ নাম্বারস ইজ অলওয়েজ লেস দ্যান দ্য অ্যারিথমেটিক মিন, ঠিক আছে। তো এই ফর্মুলাটা যে অ্যাপ্রোপ্রিয়েট নিচে বলা আছে যে এই যে এটা হলো তোমার অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা, ঠিক আছে। তো তো ওটা ভুল বলবো না, ওটা ভেরি শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য তুমি ওই ফর্মুলা ইউজ করতে পারো। যদি স্টক রিটার্ন একদিন, কয়েক ঘন্টা এরকম হইলে হয়তো করতে পারো, বাট লঙ্গার পিরিয়ডের জন্য দিস ওয়ান ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর ক্যালকুলেটিং দ্য এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে। এখন আসতেছে ভলাটিলিটি। সো হাউ উইল ইউ এস্টিমেট দ্য ভলাটিলিটি অফ দ্য স্টক। সো যেটার জন্য তুমি এখানে
আচ্ছা, ভলাটিলিটিটাকে দুই ভাবে এস্টিমেশন করা হয়েছে, ঠিক আছে। একটা হলো যে হিস্ট্রিক্যাল ভলাটিলিটি, আরেকটা হলো ইমপ্লাইড ভলাটিলিটি, ঠিক আছে। আচ্ছা, হিস লিখলাম, বুঝে নিও তোমরা। হিস্টোরিক্যাল ভলাটিলিটি আর একটা হলো তোমার ইমপ্লাইড ভলাটিলিটি, ঠিক আছে। এগুলো লেখা আছে নাম, অবশ্য আমার নাম লিখতে হবে না। হিস্ট্রিক্যাল ভলাটিলিটি, ইমপ্লাইড ভলাটিলিটি, ঠিক আছে। তো হিস্ট্রিক্যাল ভলাটিলিটি এস্টিমেশনে কিছু স্টেপস আছে যে কেমনে আমি হিস্ট্রিক্যাল ভলাটিলিটি বের করব, ঠিক আছে। তো নর্মালি যদি আমি চিন্তা করি, ইটস কোয়াইট সিম্পল যে তোমার তুমি যখনই একটা টাইমের জন্য বের করতেছো ফর টাইম টি, ঠিক আছে। তো টাইম টি এর জন্য যখন তুমি ভলাটিলিটিটা বের করতেছো, তখন কি করবা, এই সিগমাকে ওই রুট ডেল্টা টি করবা, ঠিক আছে। এখানে আমি যে বিষয়টা বলছি যে ওই হিস্ট্রিক্যাল বা ইমপ্লাইড ভলাটিলিটি হলো এই সিগমাটা এস্টিমেশনের দুইটা মেথড, ঠিক আছে। তো এই সিগমা যখন তোমার এস্টিমেশন হয়ে গেছে, দেন হলো এই সিগমার যে ভ্যালু আসছে, এই ভ্যালুকে তুমি ইনটু রুট ডেল্টা টি দিয়ে গুণ করলে তুমি যে টাইম পিরিয়ড, ওই টাইম পিরিয়ডের জন্য তুমি ভলাটিলিটি পেয়ে যাবে। সেই ফর এক্সাম্পল এই যে এখানে কি বলছে যে এখানে ধরো আমার এই সিগমার ভ্যালু আমি এই দুই অ্যাপ্রোচের মধ্যে কোন অ্যাপ্রোচে করলাম বা দুই অ্যাপ্রোচে আমার রেজাল্ট আসছে 25%, সিগমার ভ্যালু আসছে 25%, তাহলে আমি আমার ভলাটিলিটির ভ্যালু কত হবে, আমার এখানে আসবে যে 0.25 হলো আমার সিগমার ভ্যালু, ঠিক আছে। 0.25 ইন্টু রুট ডেল্টা টি, ঠিক আছে। সো এখানে আমি এখন ওই বিষয়টাতে আসতেছি, যেটা আমি আগে ব্যাখ্যা করে নিই। তো রুট ডেল্টা টিটা হলো তোমার কোন দিন কয় দিনের জন্য তোমার, মানে তোমার জন্য রেলিভেন্ট পিরিয়ডটা কত, ঠিক আছে। যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য প্রাইস চেঞ্জ ইন ওয়ান ডে, অর্থাৎ তুমি ডেইলি ভলাটিলিটি বের করতে চাচ্ছ, ঠিক আছে। ডেইলি ভলাটিলিটি যে একদিনে হিসাব করলে ভলাটিলিটি কত আসে, তাহলে উপরে অবশ্যই 1 বসবে, নিচে বসবে নাম্বার অফ ট্রেডিং ডেজ ইন এ ইয়ার, টোটাল নাম্বার অফ ট্রেডিং ডেজ ইন এ ইয়ার, ঠিক আছে। আর উপরে বসবে হলো যতদিনে তুমি বের করতে চাচ্ছ, ধরো 1 মাসে বের করতে চাচ্ছ, তাহলে 1 মাসে যতদিন, ধরো 30 দিন, তাহলে উপরে 30 বসলো, নিচে হলো নাম্বার অফ ট্রেডিং ডেজ ইন এ ইয়ার। এখন নাম্বার অফ ট্রেডিং ডেজ ইন এ ইয়ার যেটা, তো এইটা হলো কি তোমার তো 365 বা 360 না, এটা হয় ইউজুয়ালি 252 থেকে সাবজেক্টটা বলছে 252 কমনলি ধরা হয় সাধারণত, এটা আমি জানি যতটা, বাট সাবজেক্টটা বলছে যে এটা মানে এটা 252 থেকে 255 পর্যন্ত হয়ে থাকে সাধারণত। আর ডিএসসি ওয়েবসাইটেও নাকি কতদিন ছিল এরকম নাকি লিখে দেয়, ওরা লেখা থাকে নাকি। সো 252 থেকে 255 পর্যন্ত রেঞ্জ, আমি ধর 252 ধরে নিলাম। সো এটা করলে তোমার ভলাটিলিটিটা চলে আসতেছে। এখন কথা হলো এই যে 0.25, এইটা এস্টিমেশনের দুইটা মেথড আছে, একটা হলো হিস্ট্রিক্যাল ভলাটিলিটি, একটা হলো ইমপ্লাইড ভলাটিলিটি, ঠিক আছে। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এখানে এই কথা লেখা আছে যে সাধারণত অ্যাজুম করে নেওয়া হয় ইয়ারে 252 ট্রেডিং ডেজ থাকে, এন্ড ভলাটিলিটি ইউজুয়ালি মাচ গ্রেটার ওয়েন দ্য মার্কেট ইজ ওপেন, ঠিক আছে। তো আমি ভলাটিলিটি যখন এস্টিমেট করার চেষ্টা করতেছি, তো এখানে আমার একটা জিনিস মাথায় রাখতে লাগতেছে যে তোমার এটা সাধারণত যে মার্কেট ওপেন থাকলে তখনই অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমার ভলাটিলিটি হইতেছে। তো সাধারণত তোমার ওই মার্কেট কতদিন ওপেন আছে ওই জিনিসটাই রিলেভেন্ট, ঠিক আছে। ওই কারণে 252 ডেজ বা যতদিন মার্কেট ট্রেডিং ডে ছিল ইয়ারে ওই জিনিসটা বসতেছে, ঠিক আছে, নট ক্যালেন্ডার ইয়ার। একটা জিনিস এখানে বলতে চাই যে এটা শুধু ভলাটিলিটি এস্টিমেশন না, স্যার বলছে যেটা তোমার এই 250 বা ট্রেডিং ডেজ যে ইউজ করবা না, এটা হলো তোমার ব্ল্যাক শোল মডেল ভ্যালুয়েশনে নাম্বার অফ ট্রেডিং ডেজ ইউজ করা হয় আর কি, নট ক্যালেন্ডার ডেজ, ঠিক আছে। তো এইটা বলছে আর কি। এখন আমি আসি যে আমি দুইটা ভলাটিলিটি বলছি, একটা হলো হিস্ট্রিক্যাল ভলাটিলিটি এস্টিমেশন, একটা হলো ইমপ্লাইড ভলাটিলিটি এস্টিমেশন, ঠিক আছে। তো এখানে স্টেপগুলো বলা আছে, বাট কিভাবে করছে এই জিনিসটা দেখানো নাই। সো এটা দেখানোর জন্য আমি বইয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে হলো আমাদের, আমি ওই যে আবার একই চিন্তা করে যে আমি ধরো ডেইলি ভলাটিলিটি বের করতে চাচ্ছি, একদিনে কি পরিমাণ স্টক প্রাইস মুভ করে সেটা আমি বের করতে চাচ্ছি, ঠিক আছে। ডেইলি ভলাটিলিটি বের করতে চাচ্ছি, আমি ডাটা নিলাম ধরো 20 দিনের ডাটা, ঠিক আছে। অর্থাৎ 20 দিনের ডাটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, ঠিক আছে। সো মানে টোটালি তোমাদের 20 দিনের ডাটা নিলে একদিন এক্সট্রা নেওয়ার লাগবে, তাহলে 21 দিনের ডাটা নিলে জিরো থেকে শুরু করে 20 দিনের কাটা নিয়ে কাজ করতে হলে 21, ঠিক আছে, জিরো থেকে শুরু করে তোমার
এই 20 পর্যন্ত, ঠিক আছে। তো প্রত্যেকটা দিনের এটা হলো আজকের স্টক প্রাইস, এটা হলো আগামীকালের স্টক প্রাইস, এটা হলো তারপরের দিনের, মানে অ্যাকচুয়ালি উল্টাভাবে চিন্তা করো, আমরা ফিউচার স্টক প্রাইস তো যাই না, এটা মনে করো আজকের স্টক প্রাইস, তো এটা তার আগের দিনে, এটা তার আগের দিনের, ইফ আই এম নট রং, দাঁড়াও চেক করে দেখি, ইয়েস, টি মাইনাস ওয়ান, হ্যাঁ ঠিক আছে, যেটা বলছি এটা হলো আজকের, ধরো এটা আগের দিন, এটা তার আগের দিনে, অনেকটা এইভাবে আর কি তোমার 20 দিনের ডাটা দিচ্ছে। তো হিস্ট্রিক্যাল ভলাটিলিটি আমি যেটা বললাম যে হিস্ট্রিক্যালে তোমার হিস্ট্রিক্যাল ভলাটিলিটি আমরা করতেছি না, তাহলে এখানে যেটা করে এখানে হলো পাস্ট ডাটা নিয়ে কাজ করে, ঠিক আছে। সো এখানে তাহলে তোমার ইটস মোর ব্যাকওয়ার্ড লুকিং, ফরওয়ার্ড লুকিং হচ্ছে, আর ইমপ্লাইড ভলাটিলিটিটা হলো মোর ফরওয়ার্ড লুকিং অ্যাপ্রোচ, ঠিক আছে। তো হিস্ট্রিক্যাল ভলাটিলিটি আমি পাস্ট হয়তো আমার ইচ্ছা, আমি যদি ডেলি ভলাটিলিটি নিতে চাচ্ছি তাহলে আমি কিছু দিনের ডাটা নিলাম, ধরো 20 দিনের ডাটা নিলাম। সো এখন আমি এখানে একটা কলাম করলাম, এবার দ্বিতীয় কলামে রিলেটিভ প্রাইস, এটা হলো এসআই ডিভাইডেড বাই এসআই মাইনাস 1, ঠিক আছে। অর্থাৎ হলো এই যে 20.1 ডিভাইডেড বাই 20, তো এটার ভ্যালু আছে এটা। আবার এখানে হলো 19.9 ডিভাইডেড বাই 20.10, অর্থাৎ আজকে স্টক প্রাইস ডিভাইডেড বাই আগের দিনের স্টক প্রাইস। সো এভাবে করে করে আমি এই ভ্যালুগুলা, ভ্যালুগুলো আসতেছে, ঠিক আছে। এখন দেন করছে কি, এই যে ভ্যালুগুলা এগুলাকে লন করছে, মানে লন অফ 1.005, তাহলে আসে এই ভ্যালু। এভাবে করে লন অফ 0.9905, তাহলে আসে এই ভ্যালু, ঠিক আছে। এই যে আসছে, তাহলে এখানে কি বলতেছে, লন অফ এসআই ডিভাইডেড বাই এসআই মাইনাস 1, এটা ছিল এসআই ডিভাইডেড বাই এসআই মাইনাস 1 এই কলাম, এটাকে লন করে লন অফ এসআই ডিভাইডেড বাই এসআই মাইনাস 1, এটা করলে আমার মিউআই আসতেছে, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো আসছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে ভলাটিলিটি এস্টিমেট করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি স্টেপে আসি, যে প্রথমে আমাকে বলছে যে টেক দ্য অবজারভেশন অফ কিছু দিনের ডাটা নিতে বলছে, আমি নিছি। দেন আমাকে এই যে এই কাজটা করতে বলছে, কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রিটার্ন বের করতে, অ্যাট ইচ ইন্টারভাল মিউআই বের করছি। দেন আমাকে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মিউআই বের করতে, ঠিক আছে। একটা মিনিট, একটা জিনিস একটু চেক করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মিউআই, তো কোন অ্যাপ্রোচে বের করছিল, দুইটা অ্যাপ্রোচ আছে মেবি। আচ্ছা আমি একটু অন্য ব্যাখ্যা করি, এরপরের যে তোমার কাজটা, ঠিক আছে। আমি যদি সহজ ভাষায় বলি যে এই যে এই ভ্যালুগুলো আছে না, এই ভ্যালুগুলো আসছে, এখানে যে ভ্যালুগুলো আসছে, সো এগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবা। এখন এটা অ্যাকচুয়ালি ম্যানুয়ালি করা সম্ভব না, এতগুলো ডাটা, এটা যদি 5টা 6টা থাকতো তাহলে হয়তো তুমি করতা, আর 20টা ডাটা ম্যানুয়ালি করলে তোমার ক্যালকুলেশনেই 2 পেজ চলে যাবে হয়তো, বা 1 পেজ চলে যাবে, যাই হোক। বাট এটা হলো তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবা আর কি, ঠিক আছে। করা যাবে অবশ্য, ম্যানুয়াল শখের মতো শখ করে করলে আর কি করা যাবে, যাই হোক। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নর্মালি যেমন বের করা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটার নাম ধরে দিলাম আমি এস, ঠিক আছে। সো এই ভ্যালুগুলো স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো বের করে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই, সেটার নাম আমি ধরো এস দিলাম, ঠিক আছে। সো আমার এর পরের কাজ হলো আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে আমি এস পাইছি, ঠিক আছে। হুম। তো এখন আমার এই আমি হিস্টোরিক্যাল ভলাটিলিটি হলো আমার এস ইন্টু 1 বাই, এখানে কি একটা সাইন ইউজ করছি, মানে আমি বুঝাই দিচ্ছি। তো আমার এখানে আমি যেটা ভলাটিলিটি বের করতে চাচ্ছিলাম যে সিগমা, ঠিক আছে। তো এই সিগমা হলো আমার এই এস কে আমি গুণ দিব, যদি আমি আমার ভাষায় বলি এটা হলো তোমার এটা আমার ভাষায় বললে আর কি, আরে তাও বললাম এটা নিচে যেটা লিখছে। আচ্ছা আমার ভাষায় বললে আমি এটা ডেল্টা টি বললাম, ঠিক আছে। এটা তোমরা পরীক্ষার হলে এভাবে লিখতে যাও না, যেভাবে আছে লিখে ডেল্টা টি বললাম আমি, ঠিক আছে। তো এখানে ডেল্টা টি মানে এখানে কি দাঁড়াচ্ছে, ধরো আমি একদিনের বের করতে চাচ্ছি, তাহলে আমার এখানে এই এস এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ভ্যালু আসছে ধরো 0.27 আসছে, ঠিক আছে। তো এই 0.27 কে আমি যদি আমি একদিনের ভলাটিলিটি হিসেবে বের করতে চাই, তাহলে আমাকে এই ডেইলি রিটার্ন নিতে হবে। আমি কিন্তু ডেইলি রিটার্ন নিচ্ছি, একদিনের রিটার্ন, 2 দিনের, 3rd ডে, 5th ডে রিটার্ন, ঠিক আছে। এবং এখানে আমি বসবো তাহলে এই 1 ডিভাইডেড বাই 252, ঠিক আছে, নাম্বার অফ ট্রেডিং ডেজ, ঠিক আছে।
এখন এই জিনিসটাকে ডেল্টা টি ভাবে না লেখে লিখছে কিভাবে, যে 1 ডিভাইডেড বাই কি একটা সাইন ইউজ করছে, এই কেমন জানি এরকম নাকি এরকম জানি, ঠিক আছে। তো এই সাইনটা মানে হলো এই তোমার এই যে এইটা হলো এই 252 এখানে বসছে। মানে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা হলো এইটা, ঠিক আছে। বেসিক্যালি আমি এটা বুঝাচ্ছি, ঠিক আছে। এখন ফর এক্সাম্পল তুমি এটা করলে তোমার এই হিস্ট্রিক্যাল ভলাটিলিটি এস্টিমেশন হয়ে যাচ্ছে। এখন সেই ফর এক্সাম্পল তুমি আহ, ধরো ডেইলি না, তুমি হয়তো উইকলি ভলাটিলিটি জানতে চাও, তাহলে কি করবা, তাহলে রিটার্ন গুলো নিবা এই যে 7 দিন পর পর রিটার্ন। ডে 0-তে স্টক প্রাইস কত ছিল সেটা দেখলাম, এরপরে বসবে হলো ডে 7-এ কত প্রাইস ছিল স্টক প্রাইস, ডে 7-এ কত ছিল সেই ভ্যালুটা নিবা, ডে 14-তে কত ছিল সেই ভ্যালুটা নিবা, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো নিয়ে একইভাবে কাজ করবা, করে আবার এইখানে কিন্তু আবার 1/252 তখন বসবে না, ঠিক আছে। তখন তুমি মানে এটা যদি উইকের পার্সপেক্টিভে চিন্তা করো, তখন আবার আমি জানি না ট্রেডিং ডে হিসাব করলে উইক কয়টা, বাট এখানে যেটা করছে আর কি, যে তোমার মানে উইক যদি হিসাব করো বছরে 52 উইক, ঠিক আছে। তাহলে তুমি 52 উইকের মধ্যে এক উইকের ভলাটিলিটি পার উইকে কি পরিমাণ ভলাটিলিটি এটা জানতে চাও, তাহলে 1/52 দিয়ে গুণ দিবা। তো এরকম একটা জিনিস এখানে দেখাইছে, এই যে কোথায় যেন দেখাইছে, দাঁড়াও, এই যে ফর উইকলি ডাটা, এটার ভ্যালু হলো তোমার 1/52, ঠিক আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা S into S into 1/√1/52 এরকম। বইটা একরকম একটা ক্যালকুলেশন দেখাইছে, একটু দাঁড়াও। এই রিটার্নের পার্টটা এরপর থেকে তোমার মোটামুটি ব্ল্যাক শোল শুরু হয়ে যাচ্ছে ইমপ্লাইড ভলাটিলিটি দেখার পর। ব্ল্যাক শোটের পার্টে আমার কোনো কনফিউশন নাই, এখানে কিছু জিনিসগুলো একটু কনফিউজিং। এটা তো বই খুলে দেখে বুঝতেছো না, বই খুললে দেখবে 10 রকম নিয়ম করে রাখছে। আর স্যারের রেকর্ড শুনছি আমি, খুব মিসলিডিং লাগছে, মিসলিডিং না, কনফিউজিং লাগছে। আচ্ছা একটু দাঁড়ো, ডেল্টা টি পাইছি আমি। আচ্ছা তাহলে আমি মনে হয় একটু ভুল করছি। আচ্ছা আমি কি দেখাইছিলাম, ওই লিখছি এটা, এই যে এখানে √1/250 এটা না তো, আচ্ছা মানে বইয়ে রাখছি, এই যে এখানে 0.27 ইন্টু 1, রুটটা বসাইতে গেছিলাম পরে দিয়ে, রুট বসবে সেটা না, মানে এটা হবে এরকম যে তোমার ধর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 0.27, ঠিক আছে। তো এখানে হলো তোমার 0.27 ইন্টু হলো তোমার 1 ডিভাইডেড বাই, মানে এই ওয়ানটা ইগনোরও করতে পারো, এই 0.27 আর কি উপরে থাকবে, কথা একই কথা। তো এটা এস কে ভাগ দিবা তুমি এই 1 ডিভাইডেড বাই 252 রুট অফ, ঠিক আছে। মানে এইভাবে আই হোপ প্রসেসটা বুঝতে পারছো। তো এই জিনিসটাকেই তোমার এখানে লেখছে যে এই যে এখানে তুমি করতেছো কি, যে এস যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছো, ঠিক আছে, ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে তুমি এখানে রুট অফ ওই তোমার 1/252 যেটা বা যতই আসে ওই তোমার ওটাকে তুমি রুট অফ ওটা দিয়ে ভাগ দিলে, তখন তোমার আসতেছে হিস্ট্রিক্যাল ভলাটিলিটি এস্টিমেট। আই হোপ বুঝাইতে পারছি যে হিস্ট্রিক্যাল ভলাটিলিটি এস্টিমেট কেমনে বের করে, ঠিক আছে। এখন
ইমপ্লাইড ভলাটিলিটি নিয়ে একটু বলবো, দেন আমাদের ব্ল্যাক শোলের ম্যাথে চলে আসতেছে। ব্ল্যাক শোলের ম্যাথ খুব ইম্পর্টেন্ট আছে, বাট আশা করি ওটা বেশি সময় লাগবে না। জটিল, ওটা অত জটিল না, ওটা জটিল লাগে না, ওটা সেসব রিটার্ন ভলাটিলিটি একটু প্যাচে আছে। আচ্ছা, ইমপ্লাইড ভলাটিলিটিটা কি? এটা আমি, ও আচ্ছা, ইমপ্লাইড ভলাটিলিটি এখন বোঝা যাবে না, এটা ব্ল্যাক শোল মডেল ইউজ করে এটা বের করে। সো ব্ল্যাক শোল মডেলে চলে যাচ্ছি তাহলে। ব্ল্যাক শোল মডেল খেলার মানে ইমপ্লাইড ভলাটিলিটি বের করতে গেলে তো তোমার ব্ল্যাক শোল মডেল লাগবে। তো ব্ল্যাক শোল মডেল বুঝায় দেন দেখাচ্ছি যে ইমপ্লাইড ভলাটিলিটি কেমনে বের করে, ঠিক আছে? সো আমাদের বাইনোমিয়াল যেরকম একটা প্রাইসিং মডেল ছিল, ব্ল্যাক শোল ইজ অ্যানাদার প্রাইসিং মডেল। সো ব্ল্যাক শোল মডেলে আমরা যেভাবে প্রাইসিং করব, আচ্ছা এটা আমি লিখি একটু এক জায়গায়, তাইলে আমাদের একটু সময় হবে। এতক্ষণ লোড হলে তো সমস্যা। চলে আসছে। আচ্ছা, তো আমরা যদি চিন্তা করি চ্যাপ্টার 10 খেয়াল থেকে থাকে, বা খেয়াল না থাকলে আমি মনে করেছি আমরা চ্যাপ্টার 10 এ কল অপশনের প্রাইসিংটা আমরা কেমনে বের করছি, যে হোয়াট ইজ দ্য লোয়ার বাউন্ড অফ কল অপশন প্রাইস, ঠিক আছে? সো এটা আমরা এমনি বের করছি যে আমরা কল অপশনে পে অফের কথা চিন্তা করছি, যে আমাদের কল অপশনের পে অফ কি, আমাদের কল অপশনের পে অফ হলো S0, S0 না, এটা হলো তোমার ST, তাই না? ST মাইনাস আমি ST মাইনাস কে, তাই না? এটাই হলো আমার কল অপশনের পে অফ। তো আমার কল অপশনে যখন আমি প্রাইসিংটা করছিলাম, কল অপশনের লোয়ার বাউন্ডকে আমি বলতেছি যে ST এর প্রেজেন্ট ভ্যালু সেটা হলো S0 মাইনাস আমার কে এর যে প্রেজেন্ট ভ্যালু সেটা দাঁড়াচ্ছে কে ই টু দি পাওয়ার মাইনাস RT, ঠিক আছে? তো এই S0 মাইনাস কে ই টু দি পাওয়ার মাইনাস RT, এটাকে আমরা বলছি যে কল অপশনের লোয়ার বাউন্ড, যে কল অপশন প্রাইস মিনিমাম এত হবে, তাই না? সো আমি যখন ব্ল্যাক শোল মডেলে কল অপশনের প্রাইস কত হবে বা কত হওয়া উচিত এটা বুঝতে যাব, তখন ফর্মুলাটা অলমোস্ট সেম। এখানে এত যেটা দেখতেছে এতটুকু থাকবে, একটু ডিফারেন্স হলো এই S0 গুণ যাবে হলো ND1 দিয়ে, ঠিক আছে? ND1 দিয়ে, আর KE গুণ যাবে হলো তোমার ND2 দিয়ে, ঠিক আছে? তাইলে আমার হয়ে যাচ্ছে যে এই কল অপশনের প্রাইস কত থাকে ব্ল্যাক শোল মডেল অনুযায়ী, যে কল অপশনের প্রাইস আমি কেমন বের করি, ঠিক আছে? আবার পি যেটা, হ্যাঁ, পি হলো আমার পুট অপশন। সো পুট অপশনের আমার লোয়ার বাউন্ড ছিল যে উল্টা, অনেকটা উল্টা আর কি, যে কে ই টু দি পাওয়ার মাইনাস RT মাইনাস S0, তাই না? তো এক্ষেত্রে এবার যেটা হবে, আবার এটার গুণ যাবে ND1 দিয়ে না, কিন্তু ND2 দিয়ে। যেমন আগে এটা KER2 ND2 দিয়ে গুণ গেছে, এখনো ND2 দিয়ে গুণ যাবে, ঠিক আছে? তো ND2, ঠিক আছে? এটা ND2, ও এখানে একটু চেঞ্জ আছে, ND2 দিয়ে গুণ যাবে না, D2 থাকবে অবশ্যই, তবে সেটা হলো N মাইনাস D2, ঠিক আছে? আর এখানে এটা এই S0 গুণ যাবে হলো N অফ মাইনাস D1 দিয়ে, ঠিক আছে? আই হোপ সূত্রটা কেমনে মনে রাখতে পারবা সেটা বুঝাইতে পারছি। এখন আমি আসি যে এই D2 D1 কি আর N অফ D1 D2 কি, ঠিক আছে? সো এই N অফ D1 D2 বের করার জন্য আগে D1 D2 তোমার বের করা লাগবে, ঠিক আছে? সো সেই বিষয়টাতে আসতেছি, যে আমি যে দুটো ফর্মুলা দেখাইলাম, দিস আর দোজ টু ফর্মুলাস, ঠিক আছে? এখন আমি এখানে আসতেছি যে আমার D1টা কি আর D2টা কি, ঠিক আছে? সো D1 D2 নিয়ে আলাদা করে বোঝানোর কিছু নাই, কারণ D1 D2 ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা অ্যাপ্লাই করলেই D1 and D2 এর মান পেয়ে যাবে, ঠিক আছে? সো এখানে D1 এ বলতেছে যে S0 অর্থাৎ আজকের স্টক প্রাইস ডিভাইডেড বাই স্ট্রাইক প্রাইস, সেটাকে আমি লন করব, যোগ আর আমার আর হলো আমার রিটার্ন, না আর হলো আমার রিস্ক পিরিয়ড, ঠিক আছে? প্লাস রিস্ক পিরিয়ড প্লাস সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই 2, হ্যাঁ, পুরোটা গুণ যাবে টি দিয়ে,
অ্যান্ড ভাগ পুরোটাকে ভাগ যাবে সিগমা রুট টি দিয়ে, ঠিক আছে। সেটা করলে আমি D1 পেয়ে যাচ্ছি। D2 আলাদা ইন্ডিপেন্ডেন্টলি বের করা যায়, কিন্তু দরকারই নাই। আমি D1 যখন বের করে ফেলবো, আমি D2 বের করবো ওই D1 থেকে সিগমা রুট টি বাদ দিয়ে, রুট টি বাদ দিয়ে। এটা আমি কেমন মনে রাখছি, এই যে এটার হরে যে জিনিসটা আছে ডিনোমিনেটরে, সরি নিউমারেটরে, নিউমারেটরে ডিনোমিনেটরে ভুলে গেছি, যাই হোক ডিনোমিনেটরে যে জিনিসটা আছে ওইটা তুমি এখানে বাদ দিবা, ঠিক আছে। সো বাদ দিলেই তোমার এখানে হয়ে যাচ্ছে আর কি, যে তোমার D2 এর মান, ঠিক আছে। সো D1 D2 পেয়ে গেছো। এখন আমার যে জিনিসটা লাগতেছে যে n D1 n D2, ঠিক আছে। সো হোয়াট ইজ n of something, হ্যাঁ এই ফাংশনটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে nx is the probability that a normally distributed variable with a mean of 0 and standard deviation of 1 is less than x, ঠিক আছে। মানে আমি একটু যদি বলে দেই, বেসিক্যালি এই যে D1 D2 যে মানটা পাইছো, D1 এবং D2 এর ক্যালকুলেশন করে যে মানটা পাবা, এটা বেসিক্যালি একটা z ভ্যালু, ঠিক আছে। তো আমি z এর টেবিলটা ওপেন করে নিই, একটা কাজ করি, এবং স্ট্যাটিক বইয়ের শেষে আছে। আচ্ছা, এখন আমি একটা ম্যাথের এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল যদি ম্যাথে আসি, ম্যাথটা কোথায় পরে মনে করো, এই ধরো এই ম্যাথটার কথা চিন্তা করি যে what is the price of a European call option and non-dividend paying stock when the stock price is 52, strike price 50, risk-free interest rate 12% per annum, volatility 30% per annum, and the time to maturity is 3 months, ঠিক আছে। তো এই ম্যাথটার আমি যদি সলিউশনটা দেখাই, ঠিক আছে। সো এখান থেকে আমি বেসিক্যালি এখানে D1 D2 জিনিসটা দেখাইতে চাচ্ছি, ঠিক আছে। তো এই মানগুলা, ঠিক আছে, এই S0 এর মান এখানে বসাইছে 52, K এর মান বসাইছে, R এর মান বসাইছে এখানে, ঠিক আছে। আর অবশ্যই কন্টিনিউয়াস কম্পাউন্ডেড রেট হতে হবে। সিগমা বসাইছে, 2 এর মান বসাইছে, T এর মান 3/12 হবে, যেহেতু 3 মাস, তাহলে ইয়ারের পার্সপেক্টিভ হতে হবে 3/12। এখানে মানগুলো বসাইছে, মান দিয়ে ডি এর একটা মান পাইছে, কত পাইছে 0.536, ঠিক আছে। সো আমাদের এটা যদি অ্যাকুরেট ভ্যালু বের করতে চাও, একটু রেজাল্ট ডিফার করবে যদি মানে টেবিল ইউজ করে সলভ করো, ঠিক আছে, তবে ওটাতে সমস্যা হবে না আর কি। আর যদি একদম অ্যাকুরেট ভ্যালু ইউজ করতে চাও, এটা খুব সম্ভবত ক্যালকুলেটারেও করা যায়। সো এই প্রসেসটা ইউটিউব থেকে শিখে নিতে পারো, অথবা মুস্তাফা যে নোটটা দিছে ওখানে তোমার এই প্রসেসটা লেখা আছে, কোথায় জানি লেখা আছে, ঠিক আছে। যাই হোক, তবে স্যার ক্লাসে ক্যালকুলেটর দিয়ে করায়নি যতটুকু আমি জানি। আচ্ছা, এই দেখো এটা এরকম কেন, যাই হোক। আচ্ছা, তো আমাদের যে ভ্যালুটা আসছে এখানে D1 এর ভ্যালু 0.54। তো আমি ধরে নাও এটা একটা Z ভ্যালু, সো Z সমান 0.54। আমাকে দুইটা ডিজিট আমি নিয়ে আনতেছি, যেহেতু দুইটা ডিজিটের বেশি আমার টেবিলে নাই। তো 0.54, আমার Z এর ভ্যালু 0.54, অর্থাৎ কোন ভ্যালু, এই ভ্যালু আসবে, দিস ইজ সরি এটা হলো আমার 0.54। তাহলে আমি 0.54 এর প্রবাবিলিটি পাচ্ছি 20.54%, ঠিক আছে। আচ্ছা, এখানে গ্রাফটা হলো কি, যে তোমার এই যে এই গ্রাফ দেখলেও তুমি দাগানো যাচ্ছে না কেন বুঝতেছি না। আচ্ছা, দেখো এই গ্রাফটা দেখলেও তুমি বুঝতে পারবা যে 0 থেকে পজিটিভ কোনো জেড ভ্যালু এই অংশের প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ডান সাইডের প্রবাবিলিটিকে, ঠিক আছে। তাহলে আমার যেহেতু 0.54 ছিল, তাহলে আমার প্রবাবিলিটি থাকে, এখানে আঁকা যাচ্ছে না, আমি একে দেখাই। তো আমি জানি যে এই পাশের প্রবাবিলিটি আমার 50%, এই পাশের প্রবাবিলিটি 50%। তো এই লাইনটা আমার জেড ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। তো আমি 0.54 এখানে কোনো এক জায়গায় ধরো এটা 0.54, তো জেড ভ্যালু 0.54 মানে আমার প্রবাবিলিটি কত পার্সেন্টেজ সেটা আমি বের করে দেখছি। এটার মানে হলো
তার অর্থ হলো আমি বুঝতে পারতেছি যে এতটুকু অংশের প্রবাবিলিটি হলো আমার 20.54%। ঠিক আছে, তো আমার এখানে অ্যাকচুয়ালি যেটা বসবে D1 এর মান হলো এই শুরু থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, তাহলে এই অংশের প্রবাবিলিটি কত? এটা তো 50%, তাই না? তাহলে আমার ভ্যালু কত দাঁড়াচ্ছে? 50% প্লাস 20.54%। ND1 এর ভ্যালু আমি বুঝাতে চাচ্ছি যে ND1 এর ভ্যালু হবে তোমার 50% প্লাস 20.54%। সো ND1 হলো ওই প্রবাবিলিটিটা বের করা, জেড ভ্যালু থেকে তোমার ওই প্রবাবিলিটিটা বের করা যে ওই ভ্যালুতে আসা। ঠিক আছে, তো আমি যদি এখানে এক্সাম্পলটা দেখাই, তোমার এখানে ওই যে দেখো জিরো, আমার এই 50% প্লাস 20.54% যোগ করছে 70.54% আমার ND1 আসছে। ঠিক আছে, সো সেম ওয়েতে আমি যদি D2 এর মান আসছে আমার 0.39। ঠিক আছে, তো 0.39 যদি আমি চার্ট থেকে খুঁজি, তো আমার এখানে 0.39 এই ভ্যালুটা আসে 15.17। ঠিক আছে, অর্থাৎ 15.17%। এটা আমার 50%-এর সাথে যোগ করব আগের মতো একইভাবে। সো এটা যোগ করলে আমার আসে 65.17। ND1 ND2 পেয়ে গেছি। দেন এখানে আমি ND1 ND2 বের করে সিম্পলি সি এর মান বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন আমি পি এর ফর্মুলাটাতে আসি, যে পি এর ফর্মুলাটাতে একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, ওখানে মাইনাস দেওয়া, আগে মাইনাস D1 মাইনাস D2 দেওয়া। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হবে? জেড এর ভ্যালু মাইনাসে থাকার অর্থ হলো, আমি যদি বলি গ্রাফটা কি, আচ্ছা এই পাশে তো জেড এর ভ্যালু মাইনাস রিপ্রেজেন্ট করে যে কার্ভের এই পাশে আসো তুমি, লেফট পাশে আসো তুমি। ঠিক আছে, তো এই পাশে আসো তুমি। ঠিক আছে, তো এই পাশে যেহেতু আসো, এখন আমি আমার যেটা D1 এর মান আসছিল কত জানি, আমি যদি দেখি আমার D1 এর মান আসছিল 0.17, কিন্তু আমি যেহেতু মাইনাস D1 কনসিডার করবো, তাহলে আমাকে চিন্তা করতে হবে জেড, মানে আমার জেড এর মান 0.17 আসছে, আমি ধরে নিব আমার জেড এর মান মাইনাস 0.17, তাই না? তাহলে যদি আমার মাইনাস 0.17 হয়, সেক্ষেত্রে আমি ট্যাব বারবার উল্টাপাল্টা করে ফেলতেছি, একটা খুলতে যায় একটা খুলতেছি। আচ্ছা, তাহলে এখানে আমার জেড 0 মাইনাস 0.17, আমি কোনো একটা পয়েন্ট লিখলাম, ধরো এই পয়েন্ট, এটা আমাকে রিপ্রেজেন্ট করতেছে মাইনাস জেড এর ভ্যালু মাইনাস 0.17। ঠিক আছে, তো যেই প্রবাবিলিটিটা পাও সেটা মাইনাস হোক পজিটিভ হোক, প্রবাবিলিটিটা রিপ্রেজেন্ট করে 0 থেকে ওই অংশ পর্যন্ত ওই ডিস্টেন্সের প্রবাবিলিটিকে। তো এখানে রাখ দিলা। ঠিক আছে, তো তোমার প্রবাবিলিটি এটা 17 আসছে না? তো আচ্ছা, এটা তো দ্বিতীয় ম্যাথ। হ্যাঁ, দ্বিতীয় ম্যাথে আমার 0.17 আসছে। তো 17 এর আমার যেই প্রবাবিলিটি আসে 0.17, 6.75% আমার প্রবাবিলিটি আসে। ঠিক আছে, সো আমার এখানে যেটা হবে যে এই অংশটুকু আমি যেটা বললাম যে প্রবাবিলিটিটা যেটা পাও টেবিল থেকে, সেটা রিপ্রেজেন্ট করে তোমার 0 থেকে এই পয়েন্টটার প্রবাবিলিটি, ওই পয়েন্টের ওই জেড ভ্যালু। তাহলে এখানে এতটুকু অংশ 6.75 কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, কিন্তু তুমি লেফটের অংশ তোমার জানা লাগবে, আমি বলছিলাম আগেও। তাহলে তুমি এখন কেমনে লেফটের অংশ পাবা? 0.50 মাইনাস এই এটা কত, এই অংশটুকু 6.75%, এই পুরোটা 50%, সেখান থেকে এই অংশ 6.75, তাহলে 50% থেকে 6.75% বাদ দিবা, যেটা আসে তোমার 43.25% মেবি আসে। তো সেই ভ্যালুটা তোমার আসতেছে যে এই n মাইনাস D1 43.25। n মাইনাস D2 টা, এই ম্যাথটাতে একটু ইন্টারেস্টিং। এই ম্যাথটাতে D2 আসছে মাইনাসে, এটা যে অলমোস্ট মাইনাসে আসবে এরকম না, বাট এই ম্যাথটাতে D2 মাইনাসে আসছে, যে মাইনাস 0.08। তো আবার এখানে ফর্মুলাতে একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। ঠিক আছে, তো D2 এর ভ্যালু এখানে তোমার 0.08, বুঝতে পারছো? মাইনাস 0.08 আর এর সাথে একটা মাইনাস, তাহলে D2 এর ভ্যালু তোমার n অফ 0.08 বের করবা। ঠিক আছে, তো 0.0টা এবার আগের মতোই। ঠিক আছে, ওই শুরু ওই আগের ম্যাথটাতে যেভাবে করছিলাম, যে 0.08, এটা যেহেতু পজিটিভ হয়ে গেছে 3.19% আসতেছে। তো পজিটিভ মানে এই পাশে ডান পাশে আছে, তো এটা 50%-এর সাথে যোগ হবে। হ্যাঁ, তো আলটিমেটলি তোমার এখানে ভ্যালু কেমনে আসছে, তোমার এটা এই 50% প্লাস 3.19% যোগ করে 53.19% আসছে। তো এই মানগুলো তুমি ইকুয়েশনে বসাই দিলে ইয়ে ইপি এর ভ্যালু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সো এখানে পুট অপশনের প্রাইস কেমনে বের করে দেখে ফেললা। কল অপশনের প্রাইস কেমনে বের করে
সেটা দেখে করলা, ঠিক আচ্ছা, আছে? কল অপশনে যদি D1 অথবা D2 নেগেটিভে আসে তাহলে মাইনাস করব? হ্যাঁ, D1 D2 এর ভ্যালু যা আসে তা, মানে হ্যাঁ, বুঝতে D1 D2 এর ভ্যালু কল অপশনে তোমার নেগেটিভে আসছে, নেগেটিভে আসলে তুমি মাইনাস ধরবা, তাহলে এই লেফট হ্যান্ড সাইডের কোনো একটা পয়েন্টে বসবে। ধরো আসছে 50 মাইনাস, থেকে মাইনাস করব। ধরো মাইনাস, ওকে। ধরো তোমার D1 এর মাইনাস মান আসছে -0.27, তাহলে এখানে তুমি 0.27 এর মানে এই পয়েন্টটা জেড এর ভ্যালু এই পাশে কোথাও, ধরো এই পাশের নাম হলো মান হলো 0.27, 0.27 এর প্রবাবিলিটি দেখো কত, কত আসে, এই যে 10.64%, তাহলে 50% মাইনাস 10.64%, 50 থেকে মাইনাস করো ওকে। যেটা বলছো, ঠিক আছে? তো এই হলো তোমার এটা। এখানে তুমি দেখবা যে হয়তো যদি একটু ক্যালকুলেটর দিয়ে করো বা ডাইরেক্ট সফটওয়্যার দিয়ে করো, একটু হয়তো 3-4% ডিফারেন্স হতে পারে, ঠিক আছে? কারণ এগুলোকে রাউন্ড অফ করা হয়েছে তো এই ভ্যালুগুলোকে, তো এখানে এর কারণে আর কি তোমার 100% অ্যাকুরেট হয়তো অ্যান্সার আসতে পারে না, বাট খুব বেশি ডিফার করবে না, রেজাল্টে হয়তো 3-4% ডিফারেন্স আসতে পারে। আচ্ছা, 3-4-5% ডিফারেন্স আমি যতটুকু দেখছি ম্যাথগুলো করে এরকম ডিফারেন্স আসে আর কি। আচ্ছা, মানে একদম যদি সফটওয়্যার বা ক্যালকুলেটর দিয়ে করো সেটা হচ্ছে। সো এই হলো আমাদের ব্ল্যাক শোল মডেল। আমি ব্ল্যাক শোল মডেল দেখা যাচ্ছে, দিস ইজ হোয়াট ব্ল্যাক শোল মডেল ইজ। এখন এখানে আরো কিছু নর্মাল কনসেপ্ট আছে, যে রিস্ক মিউচুয়াল ভ্যালুয়েশন কি, মানে রিস্ক মিউচুয়াল ভ্যালুয়েশন মানে তুমি যদি ধরে নেওয়া হয় যে ইনভেস্টররা রিস্ক নিয়ে ওয়ারিড না, এই ধরনের কথাবার্তা লেখা আছে, যাই হোক এগুলো পড়ে নিও। একটা জিনিস দেখাবো আমি, যেটা ইমপ্লাইড ভলাটিলিটির কথা বলছি। সে হিস্ট্রিক্যাল ভলাটিলিটি দেখাইছি, ইমপ্লাইড ভলাটিলিটিটা কেমনে বের করবা। আচ্ছা, ইমপ্লাইড ভলাটিলিটি হলো, ইমপ্লাইড ভলাটিলিটি বলতেছে যে তুমি, আমি যদি চলে আসি আমার ব্ল্যাক শোলের ফর্মুলা, ঠিক আছে? তো আমি ধরো আমি যে কোনো একটা অপশনের কথা চিন্তা করো, আমি ধরো কল অপশনের কথা চিন্তা করতেছি, আমি যে বা অপশন নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তোমার হয়তো সিগমার, মানে তুমি ধরো মার্কেটে কল অপশনের কোন একটা অপশনের মার্কেট প্রাইস দেওয়া আছে, যে মার্কেটের প্রাইস কত, এই যে ব্ল্যাক শোলের মাধ্যমে তুমি সি বা পি বের করো, এটা কি মার্কেট প্রাইস? এটা হলো অ্যাকচুয়ালি কত হওয়া উচিত কল অপশনের প্রাইস। দিস ইজ হোয়াট ভ্যালুয়েশন ডাজ, ঠিক আছে? এখন যদি তোমাকে কল অপশনের মার্কেট প্রাইস দেওয়া থাকে বা পুট অপশনের মার্কেট প্রাইস দেওয়া থাকে, তো যে কোনো একটাই দেওয়া আছে, ধরো কল অপশনের মার্কেট প্রাইস দেওয়া আছে, তো এখানে সি এর মান বসাবা, আবার S0 এর মান বসাবা, আবার কে এর মান ধরো দেওয়া আছে, কে এর মান বসাইলা। এখন ND1 ND2 এর কথা চিন্তা করো, ND1 ND2 এর মধ্যে এই তুমি S0 কে টি সব বসাইলা, শুধু একটা মানই বসাইলা না, সেটা হলো সিগমা। সো এই সিগমার মান না বসায় দেন হলো ইকুয়েশনটা সলভ করলে যে ভ্যালুটা পাবা, সি তে তুমি মার্কেট প্রাইস, সি এর মার্কেট প্রাইস বসাইলা, যে ভ্যালুটা পাবা ওই সিগমাকে বলা হচ্ছে ইমপ্লাইড ভলাটিলিটি, হুইচ ইজ মোর ফরওয়ার্ড লুকিং। যেখানে হিস্ট্রিক্যাল ভলাটিলিটি ছিল ব্যাকওয়ার্ড লুকিং কাইন্ড অফ, মানে এখানে 5 ডাটা নিয়ে কাজ করে, ঠিক আছে? তবে এখানে একটা সমস্যা আছে, যে তোমার এখানে কিন্তু ওই যে তোমাকে যেই অ্যাপ্রোচে এটা সলভ করতে বলছে সেটা হলো ট্রায়াল এন্ড এরর, ঠিক আছে? অর্থাৎ তুমি সিগমার মান একবার ধরো 0.20 মান বসাইলা, ধরো তোমার সি এর মান দেওয়া আছে না, তো সি এর মান দেওয়া ধরো হলো অপশনের প্রাইস 3 টাকা দেওয়া, তো তুমি এখন দেখলা যে একবার সিগমার মান 0.20 বসায়া সলভ করে দেখলা অপশনের প্রাইস আসছে তোমার কম আসছে, তাহলে হয়তো সিগমার মান আরো বাড়াইলা, আবার সিগমার মান আরো বাড়াইলে তখন দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে গেল, 3-এর চেয়েও বেশি হয়ে গেল, তখন তাহলে সিগমার মান একটু কমাইলা, ঠিক আছে? তো এইভাবে করে ট্রায়াল এন্ড এরর করে করা, ঠিক আছে? এইটা বইয়ে বলছে। কেন বলছে? বইয়ে ব্যাখ্যা দিছে যে এটাকে আমরা ওই রিভার্স ইঞ্জিনিয়ারিং করা যায় না। রিভার্স ইঞ্জিনিয়ারিং করার অর্থ হলো যে তুমি এখানে এই ND1, আমি ND1 এর জায়গায় এই ফর্মুলাটা তো লিখে দিতে পারি ডাইরেক্ট, তাই না? ND1 জায়গায় আমি এখানে এই ফর্মুলাটা লিখে দিলাম, আর সরি এটা না, এই ফর্মুলার ইনটু মানে এটার n, ঠিক আছে? তো এভাবে করে এটাও লিখে দিলাম, এটার n, এইগুলা লিখে দেন এটাকে আমরা তো এই ইকুয়েশনটাকে ডানে বামে নিয়ে দেন তো আমরা কোনো একটা ভ্যারিয়েবল, মনে করো আমার যদি x = y + z লেখা থাকে, তো সেটাকে আমি ইকুয়েশনকে ডানে বামে নিয়ে আমি তো এটাও বলতে পারি যে z = x - y, তাই না? তো ওই যে করা ডানে বামে নিয়ে আমি একটা ভ্যারিয়েবলের ফর্মুলা ডিরাইভ করা, ওই কাজটা না কোনো কারণে, আমি জানি না কোন কারণে, বাট সম্ভব হয় না এই ক্ষেত্রে, ঠিক আছে? যার কারণে তো এটা ট্রায়াল এন্ড এরর ওয়েতে করার লাগে। আই হোপ বুঝাইতে পারছি, বইয়ে কথাটা লেখা আছে, ইমপ্লাইড ভলাটিলিটি যে
টপিকটা আছে বইয়ের মধ্যে, ওখানে ওই কথাটা লেখা আছে। সো বইয়ে হলো তোমার ট্রায়াল এন্ড এরর করে করা। কোশ্চেন করতে পারো পরীক্ষা কিভাবে ট্রায়াল এন্ড এরর দিয়ে ইমপ্লাইড ভলাটিলিটি চাবে কিনা। মোস্ট প্রবাবলি ইমপ্লাইড ভলাটিলিটি হয়তো ডাইরেক্ট ম্যাথ নাও চাইতে পারে, ঠিক আছে? কারণ ট্রায়াল এন্ড এরর তুমি কতবার করবা, কখন মিলবে, এটা তো একটা হেক্টিক কাজ, তাই না? আচ্ছা, একটা ছোট জিনিস বাকি আছে। এই চ্যাপ্টারের মোস্টলি কভার হয়ে গেছে। একটা ছোট জিনিস, আমি একটা ফর্মুলা দেখছি, স্লাইডে নাই, আমি দেখাচ্ছি। বইয়ে, হ্যাঁ, আমি চেক করি ডাইরেক্ট খাবার বই থেকে কোথায় আছে। ফর্মুলাটা কি জানি ছিল, সেটা এক্সারসাইজ সলভে আমি পাবো, মানে কোথাও ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করছিল। ম্যাথে একটা ডিফারেন্ট ফর্মুলা ইউজ করছিল। এক মিনিট দাঁড়াও, এটা কি ওই ফর্মুলাই? ও, এটা তো ওইটা। হ্যাঁ, না, এটা তো দেখাইছি। আর তাইলে তো, হ্যাঁ, তাইলে মোটামুটি কভার হয়ে গেছে। আচ্ছা, এই খালি একটা জিনিস আছে বাকি, সেটা হলো আমি আমি নিজেই ভালো বুঝে নিই, কারণ আমি বুঝাইতেছি না। সেটা হলো এই লগ নর্মাল প্রপার্টি, ঠিক আছে? দুইটা জিনিস বাকি আমি বলি, বাট টেকনিক্যালি শুধু একটা জিনিস বাকি। টেকনিক্যালি একটা জিনিস কেমনে, এই জিনিসটা স্যার পড়াইছে। আর আরেকটা যেটা বাকি বললাম, আহ, এই যেমন আমি বলি আর কি বাকি, ছোট্ট কিছু কিছু জিনিস স্যার স্কিপ করছে, যেগুলো স্লাইডে আনেনি স্যার বইয়ের। ভুলেই তো যাচ্ছি কি জিনিসের কথা বললাম। 2 মিনিট বাকি আছে। কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিট। আচ্ছা, যাই হোক, বইয়ের একটা টপিক, খেলা আসছে, পাইছি। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। এই জিনিসটা, এটা লগ নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা, সেটার ওই কিছু প্রপার্টিজ বা অ্যাজাম্পশনস থাকে না, তো তার মধ্যে একটা হলো এটা। তো যেটা আমি নিজেও বুঝিনি যেটা কি, এটার কাজটা কি অ্যাকচুয়ালি। তো বাট এটা হলো ওই প্রপার্টি বলতেছে যে লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন হয় এটা, আর লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় এটা, ঠিক আছে? তো এইটা হলো তোমার এই প্রপার্টি বলছে। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছি, সেটা এই নোট থেকে আমি আরো দ্রুত বের করতে পারবো, সেটা হলো তোমার এই ওরে আল্লাহ, নিচে আছে, প্রবাবিলিটির একটা ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে? সো ওই একটা ফর্মুলা দিয়ে প্রবাবিলিটি বের করছে, তো এই একটা ম্যাথে আছে দেখবা। তো ওইটা অ্যাকচুয়ালি এই ম্যাথে, ঠিক আছে, এটা বইয়ে আছে এই ফর্মুলা, কিন্তু এই একটু কঠিন দেখতে লাগে। তো এটা অ্যাকচুয়ালি স্যার স্লাইডে এই ধরনের কিছু ছিল না, ঠিক আছে? মানে এটা বইয়ে একটা আমি বলি, নাম্বার হলো একটা এক্সাম্পল আছে, ওখানে লেখা আছে কনফিডেন্স, এক্সাম্পল 13.1, কনফিডেন্স লিমিট মিন ভ্যারিয়েন্স ফর এ ফিউচার স্টক প্রাইস। ওখানে এই ধরনের ক্যালকুলেশন আছে। তো এখানে তোমার একটা লিমিট যদি বলে দেয় এতর উপর হইলে প্রাইস কত হবে, ওরকম হইলে তখন তোমার বের করার জন্য এটা বের করে। তবে এটা স্যার পড়ায়নি, এখন পড়তে চাইলে নিজে পড়ে নিও আর কি আপাতত। আর কোনো সমস্যা হলে আমাকে 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ড। ঠিক আছে, শেষ। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে নাকি